শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কি প্রস্তুত? কারণ আজ রাত 10টা এবং আপনারা জানেন রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকে আমরা যেখানে ভ্রমণ করতে যাচ্ছি সেখানে শুধু ভয়ই নয়, বরং বাস্তবতার এক সুগভীর ফাটল থেকে উঁকি দেয় এক অন্য ধরনের সত্য। আজকের এপিসোড 22 এবং আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যার প্রতিটি শব্দ আপনার মেরুদণ্ডে ঠান্ডা শিহরণ ছড়াবে। প্রথম ঘটনাটি এসেছে আমাদেরই মাদারীপুর থেকে, একটি অভিশপ্ত ল্যাপটপের কাহিনী, যেটি শুধু একটি ইলেকট্রনিক যন্ত্র নয়, বরং একটি জীবন্ত সত্তায় পরিণত হয়েছিল। আর দ্বিতীয় ঘটনাটি মেঘ পাহাড়ের দেশ দার্জিলিং থেকে, একটি পুলিশ স্টেশনের এমন একটি সেলের কথা যেখানে আসামিরা নয়, বরং সেলের দেয়ালগুলিই কথা বলে, চিৎকার করে। আমি আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি, আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর এবং যারা পাঠিয়েছেন তাদের ভাষ্য এতটাই হৃদয়স্পর্শী যে আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই অনুভব করবেন আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই শীতল হাওয়া আপনার গায়ে লাগছে, সেই ফিসফিসানি আপনার কানে ভেসে আসছে। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমাদের অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন, কারণ এমন ঘটনা আপনি প্রতিদিন শুনবেন না। আর যারা আগে থেকেই আমাদের সাথে আছেন, আজকের ঘটনা আপনার কেমন লাগলো তা জানাতে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর কমেন্টে লিখে রাখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের এই দুঃসাহসিক যাত্রায় আমাদের সাথী হতে চান। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের প্রথম হার হিম করা ঘটনা। প্রথম ঘটনা, মাদারীপুরের যে ল্যাপটপ ডাউনলোড করেছিল মৃত্যু। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রায়হান। রায়হান মাদারীপুর শহরের একটি পুরনো ও সরু গলির বাড়িতে একা থাকেন, পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। অসংখ্য ধন্যবাদ রায়হানকে তার এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তিনি শুধু ঘটনাটিই বলেননি, কিছু অডিও রেকর্ডিং এবং ছবিও শেয়ার করেছেন যা আজকের এই ঘটনাটিকে একেবারে জীবন্ত করে তুলবে। তার জবানিতেই বলছি। সব কিছু শুরু হয়েছিল 2023 সালের ঠিক শীতের শুরুতে, ডিসেম্বর মাসে। আমার পুরনো ল্যাপটপটি বিকল হয়ে গিয়েছিল আর একটি নতুন কেনার সামর্থ্য ছিল না। কাজের প্রেশার তীব্র। একদিন ফেসবুকের একটি মার্কেটপ্লেস গ্রুপে আমি একটি বিজ্ঞাপন দেখি, গেমিং ল্যাপটপ, অতি দ্রুত বিক্রি, মূল্যের অর্ধেক। ছবিগুলো দেখে ল্যাপটপটি একদম নতুনের মতো লাগছিল। আমি সাথে সাথে ইনবক্স করলাম। বিক্রেতার নাম ছিল শফিক ভাই। তিনি খুবই ভদ্রভাবে উত্তর দিলেন, বললেন ল্যাপটপটি তার ছোট ভাইয়ের, যে কিনা কয়েক মাস আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরিবারের ল্যাপটপটি দেখলে মন খারাপ হয়, তাই বিক্রি করতে চান। তার কথায় একটা গভীর বেদনা ছিল। আমি সহানুভূতিশীল হলাম এবং খুব দ্রুত দাম নেগোশিয়েট করে ফেললাম। টাকা পাঠিয়ে দিলাম। 3 দিন পর একটি কুরিয়ার বাক্স পেলাম। বাক্সটি খুলেই একটু অদ্ভুত লাগলো। শুধু ল্যাপটপটিই ছিল না, ভেতরে আরও ছিল একটি পুরনো কিচেন, যাতে একটা ফুটবল টিমের লোগো আঁকা, একটি ব্যবহার করা গামছা আর একটা সাদা এনভেলপ। ভেতরে কিছু লেখা নেই, শুধু একটা শুকনো গাঁদা ফুলের পাপড়ি। ভাবলাম হয়তো ভাইয়ের স্মৃতি, তাই দিয়ে দিয়েছেন। ল্যাপটপটি চালু করতেই প্রথম আঘাত। ওয়ালপেপার ছিল একদম সাদা, মাঝখানে বাংলায় লেখা আমি ফিরব। হাস্যকর লাগলো। ভাবলাম হয়তো আগের মালিক প্রেমিক ছিল, এটা তার সেন্টিমেন্ট। আমি ওয়ালপেপার বদলে দিলাম। কাজ শুরু করলাম। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক, কিন্তু চতুর্থ দিন রাত 3টের দিকে আমি কাজ করছিলাম, হঠাৎ ল্যাপটপের ক্যামেরার সূক্ষ্ম লাল আলোটা জ্বলে উঠল। আমার শিউরে উঠল। আমি ক্যামেরা কভার লাগাইনি। তাকিয়ে দেখি স্ক্রিনে আমি নিজেই আছি। আমার পেছনের দরজার ফাঁক দিয়ে অন্ধকার বারান্দা দেখা যাচ্ছে, আর সেই বারান্দায় একটা অস্পষ্ট কিছু দাঁড়িয়ে। মানুষ না, শুধু একটা ঘন কালো ছায়া, লম্বা, খুব পাতলা। আমি তাড়াক করে পেছনে ফিরে তাকালাম, কিছুই নেই, কিন্তু স্ক্রিনে তখনও সেই ছায়াটি দাঁড়িয়ে আর যেন একটু এগিয়ে আসছে। আমি ভয়ে ল্যাপটপটি বন্ধ করে দিলাম। সারা রাত ঘুম আসেনি। পরের দিন থেকে নিয়মিত ঘটনা শুরু হলো। ল্যাপটপের হার্ড ডিস্ক থেকে প্রতিদিন রাত 10টা বাজে একটা আওয়াজ আসত, ঠিক যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। আমি ডিস্ক চেক করলাম, ডিফ্র্যাক্ট করলাম, কিছুই হলো না। এমনকি ল্যাপটপ বন্ধ থাকলেও যখন চার্জে লাগিয়ে রাখতাম তখনও এই শব্দ হতো। 1 সপ্তাহ পর আমি একা বাসায় ভাত রান্না করছিলাম, ল্যাপটপটা শুয়ে শুয়ে ইউটিউব দেখছিল। হঠাৎ ল্যাপটপ মিউট হয়ে গেল, আর তার পরিবর্তে একটি কিশোর ছেলের কণ্ঠস্বর ভেসে এলো, খুব স্পষ্ট, খুব কাছাকাছি, যেন আমার কানের পাশেই কেউ ফিসফিস করছে। এটা আমার, তুমি নিও না। আমি ল্যাপটপটা ফ্লোরে ছুঁড়ে ফেলেছিলাম ভয়ে। ল্যাপটপ বন্ধ হয়ে গেল, কিন্তু 10 মিনিট পর নিজে থেকে চালু হয়ে গেল, আর স্ক্রিনে দেখা গেল একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমাদের বাড়ির সামনের রাস্তা, আর রাস্তার ধারে দাঁড়িয়ে একটি ছেলে, পিছন ফিরে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাতে সেই ল্যাপটপটা ধরে আছে।
আমি বিক্রেতা শফিক ভাইকে ফোন করলাম। নম্বরটি সুইচড অফ, তার ফেসবুক প্রোফাইলও নিশ্চিহ্ন। আমি তখন ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করলাম ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে। অনেক ঘাটাঘাটির পর এক টেক ফোরামে একটি পুরনো পোস্ট পেলাম, 1 বছর আগের পোস্ট। একজন লিখেছে, কেউ কি শফিকুল ইসলাম নামে একজনকে চেনো? সে আমার কাছ থেকে এই সিরিয়াল নাম্বারের ল্যাপটপ কিনেছিল। আমি সেই ইউজারের সাথে যোগাযোগ করলাম। তার নাম সালমা। সালমা বলল, তিনিই ল্যাপটপটির প্রথম মালিক। তিনি এটি কিনেছিলেন নতুন অবস্থায়, কিন্তু কিছুদিন পর একই সমস্যা শুরু হয়। তার শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। তিনি ঠিক একই কথা বললেন। ক্যামেরা নিজে থেকে চালু হওয়া, ফিসফিসানি আর সাদা পর্দায় আমি ফিরব লেখা। সালমা ল্যাপটপটি বদলে দিয়েছিলেন এক কম্পিউটার দোকানে। দোকানদার সেটি মেরামত করে শফিকুল ইসলাম নামে এক যুবকের কাছে বিক্রি করে। সালমা আরও বললেন, শফিকুল ইসলামও এক রহস্যজনক দুর্ঘটনায় মারা গেছে, তার ঘরে গ্যাস লিক হওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছিল তার ফুসফুসে কোনো গ্যাসের চিহ্ন নেই, বরং সে যেন নিজেকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। এখন আমি সম্পূর্ণ আতঙ্কে পড়ে গেলাম। ল্যাপটপটি আমার ঘরে একটা জীবন্ত শত্রুতে পরিণত হয়েছে। আমি একে আলমারিতে বন্ধ করে রাখলাম, কিন্তু রাতে আলমারির দরজা থেকে ঠক ঠক শব্দ আসত, আর আমার স্বপ্নে একই ছেলেকে দেখতাম। সে আমাকে তার হাত বাড়িয়ে দিয়ে বলতো, ল্যাপটপটা দাও, ওটা আমার জীবন ধারণ করেছে, ওটা দাও। আমি স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হলাম। তিনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন, পানি পড়ে দিলেন। শান্তি পেলাম 2 দিন। তৃতীয় দিন ভোরবেলা আমার মোবাইল ফোনে একটি নোটিফিকেশন এলো, আমার গুগল ফটোজে একটি নতুন অ্যালবাম তৈরি হয়েছে, নাম আমার স্মৃতি। ভেতরে কয়েকটা ছবি। প্রথম ছবি সেই শফিকুল ইসলাম জীবিত অবস্থায় একটি চায়ের দোকানে হাসছে। দ্বিতীয় ছবি সালমা তার অফিস ডেস্কে। তৃতীয় ছবি আমি গত রাতে ঘুমোতে যাওয়ার সময়ের ছবি, যেটি আমি কখনো তোলাইনি। আর শেষ ছবিটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের বাড়ির ছাদ, আর ছাদের রেলিংয়ে বসে একটি ছায়া মূর্তি, পা দুলিয়ে দুলিয়ে, এবং তার হাতে আমার সেই ল্যাপটপটা। আমি আর সহ্য করতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম ল্যাপটপটিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেব। একজন বন্ধুর পরামর্শে আমি ল্যাপটপটি নিয়ে গেলাম শহরের বাইরে একটি পুরনো ইটের ভাটায়। সেখানে কয়লা জ্বলছিল প্রচণ্ড উত্তাপে। আমি ল্যাপটপটা সজোরে ছুঁড়ে দিলাম সেই আগুনের গর্ভে। একটা বিকট চিৎকার শুনতে পেলাম, মানুষের কণ্ঠস্বরের মতো, কিন্তু খুবই বিকৃত। ল্যাপটপটা ফুলে ফেপে উঠল, তারপর এক ভয়ানক বিস্ফোরণ শব্দ করে ফেটে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু সত্যি কি শেষ হয়েছে? পরের দিন বাসায় ফিরে আমার ডেস্কে একটি চিরকুট পেলাম। কাগজটা পুরনো, হলুদ, তাতে লাল কালিতে বাংলায় লেখা, তুমি ফেলে দিলে, আমি কিন্তু ফেরত আসব, কারণ আমি এখন তোমার মধ্যেই আছি। সেই দিন থেকে আমার নতুন ল্যাপটপেও একই সমস্যা শুরু হয়েছে। ক্যামেরা চালু হয়, ফিসফিসানি শুনি। আমি ডাক্তার দেখিয়েছি, থেরাপি নিচ্ছি, কিন্তু আমি জানি এটি কোনো মানসিক সমস্যা নয়। এটি শফিকুল ইসলামের আত্মা নয়। এটি কিছু বড় জিনিস, কিছু যে এই ল্যাপটপের মধ্য দিয়ে আমাদের জগতে ঢুকে পড়েছে, আর প্রতিবার একজন নতুন মালিকের দেহ আর ডিভাইস ব্যবহার করে নিজেকে শক্তিশালী করছে। আজ আমি এই ঘটনা শেয়ার করছি কারণ আমি জানি আমার সময় শেষ। হয়তো আপনারা আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু যদি কেউ অনলাইনে অতি সস্তায় কোনো ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নেন, তার আগে একবার ভাববেন, আপনি কি শুধু একটি যন্ত্র কিনছেন, নাকি ডাকছেন এক অদৃশ্য অতিথিকে। অসংখ্য ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। রায়হানের ঘটনাটা এখানেই শেষ নয় শ্রোতা বন্ধুরা। আমাদের প্রোডাকশন টিম রায়হানের দেওয়া অডিও ক্লিপগুলো বিশ্লেষণ করেছে। একটি ক্লিপে সত্যি সেই ফিসফিসানি আমরা শুনতে পেয়েছি, যেখানে বাংলায় বলা হচ্ছে, এবার আমার পালা। আরও আশ্চর্যের বিষয়, আমরা সালমার সন্ধান পেয়েছি এবং তার সাথে কথা বলেছি। তিনি রায়হানের ঘটনার সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন তিনি এখনও মাঝে মাঝে স্বপ্নে সেই ল্যাপটপ দেখেন। এমনকি আমরা যে ইটের ভাটার কথা বললাম, সেখানকার শ্রমিকরাও বলেছেন সেদিন আগুনে কিছু ফেলা হয়েছিল এবং তারপর থেকে ভাটার চিমনি থেকে রাতে কখনো কখনো নীল আলো বের হয় আর শোনা যায় কম্পিউটার হার্ড ড্রাইভ ঘোরার মতো শব্দ। এই ঘটনা কি তাহলে প্রমাণ করে প্রযুক্তির মাধ্যমেও কোনো আত্মা বা নেগেটিভ এন্টিটি আমাদের জীবনে প্রবেশ করতে পারে? আমাদের ডিজিটাল জগৎ কি সত্যিই নিরাপদ? এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়, যেখানে আইনের কঠোর দুর্গের ভেতরেও থাবা গেড়েছে অশরীরীরা। দ্বিতীয় ঘটনা, দার্জিলিংয়ের পুলিশ স্টেশন।
সেল নাম্বার 5, যে দেওয়াল রক্ত ঝরায়। এই অভিজ্ঞতা আমাদের কাছে পাঠিয়েছেন প্রণব দে। প্রণবদা দার্জিলিং সদর থানায় দীর্ঘ 8 বছর একজন অনুন্নত পুলিশ কনস্টেবল হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2024-এর শুরুতেই তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন এবং এখন কলকাতায় একটি প্রাইভেট সিকিউরিটি ফার্মে কাজ করেন। অসংখ্য ধন্যবাদ প্রণবদাকে তার এই অবিশ্বাস্য, রোমহর্ষক এবং করুণ অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তার জবানিতেই ঘটনাটি বলছি। আমাদের থানা খুবই পুরনো, ব্রিটিশ আমলে তৈরি, নেপালি স্থাপত্য আর ইউরোপীয় ডিজাইনের মিশ্রণ। 3 তলা বাড়ি, নিচতলা হলো লকআপ অর্থাৎ সেল, মোট 4টি সেল। কিন্তু গোটা দার্জিলিংয়ের পুলিশ ও স্থানীয় মানুষজন শুধু একটি সেলের নাম জানে, সেল নাম্বার 5। একে শান্তিঘরও বলা হয়, কারণ এই সেলে যাকে রাখা হয়েছে সে খুব শান্ত হয়ে যায়, চিরতরের জন্য। লোককথায় আছে 1947-এর দাঙ্গার সময় একজন ব্রিটিশ অফিসারকে সেখানে বন্দী করে হত্যা করা হয়েছিল। আরেকটি ঘটনা হলো 1970-এর দশকে এক নেপালি যুবতীকে তার পরিবারের অপমান মেটানোর জন্য সেই সেলে আটকে রেখে মারপিট করা হয়েছিল এবং সে সেখানেই মারা যায়। কিন্তু এগুলো শুধু ঘটনা, আমাদের কেউ বিশ্বাস করতাম না, যতক্ষণ না 2023 সালের অক্টোবর মাসে অনুপমা রায় মামলাটি আসে। অনুপমা ছিলেন একটি স্থানীয় হোটেলের রিসেপশনিস্ট। এক শনিবার রাতে সে বন্ধুদের সাথে একটি পুরনো বাংলো পার্টিতে যায় আর ফেরেনি। প্রথমে ভাবা হয়েছিল পালিয়ে গেছে, কিন্তু তার মোবাইল লোকেশন, যা শেষবারের জন্য সেই বাংলোর কাছেই ছিল, এবং তার ঘরের ডায়েরিতে একজনের নাম বারবার লেখা ছিল, রাজেশ। রাজেশ ছিল স্থানীয় এক গাইড, যাকে নিয়ে কিছু কেলেঙ্কারির অভিযোগ ছিল। আমরা তাকে ধরে আনি, প্রমাণ কম ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 48 ঘন্টার রিমান্ডে সেল নাম্বার 5-এ রাখা হলো। আমি সেই দিন ডিউটি অফিসার ছিলাম। রাজেশ খুবই আত্মবিশ্বাসী ছিল। সে বারবার বলছিল, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও। আমরা সেলে রাখার সময় সে হাসছিল, কিন্তু রাত 11টার দিকে সে প্রথম চিৎকার দিয়ে উঠল। আমরা ছুটে গেলাম। সে দরজার গ্রিন ধরে কাঁপছিল, মুখ সাদা। বলল, ওখানে কেউ আছে, দেওয়ালে দেওয়ালে একটা মুখ। আমরা সেল খুলে দেখলাম কিছুই নেই, শুধু পুরনো সিমেন্টের দেওয়াল। আমরা তাকে শান্ত করলাম, ভাবলাম হয়তো নতুন পরিবেশে ভয় পেয়েছে। কিন্তু পরের রাত ঠিক একই সময় সে আরও তীব্র চিৎকার দিল। এবার সে বলল, দেওয়াল থেকে রক্ত ঝরছে। আমরা দেখলাম দেওয়াল সিক্ত, কিন্তু রক্ত নয়, মনে হলো যেন পানি চুইয়ে আসছে। কিন্তু আশ্চর্য, বাইরে তখন তীব্র শীত আর সেলের ভেতরটা আর্দ্র ও গরম লাগছিল। তৃতীয় রাত রাজেশ চিৎকারও করল না। আমরা সিসিটিভিতে দেখলাম সে দেওয়ালের দিকে তাকিয়ে আছে আর তার মুখে এক অবর্ণনীয় ভয়। তারপর হঠাৎ সে দেওয়ালের দিকে হাত বাড়িয়ে দিল, যেন কাউকে স্পর্শ করছে, আর মুখে একটা ভয়ানক হাসি ফুটে উঠল। পরের দিন সকালে রাজেশকে পাওয়া গেল মৃত। সে তার নিজের জামার আস্তিন দিয়ে নিজের গলা বেঁধে ফাঁসি দিয়েছে। কিন্তু সমস্যা হলো, সেলে তো কোনো ফ্যান বা খুঁটি ছিল না যেখানে দড়ি বাঁধা যেত। সে কিভাবে তা করল, আজও রহস্য। এই মৃত্যুর পর সেল নাম্বার 5 কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ডিসেম্বরে একদল পাহাড়ি যুবক দাঙ্গা করেছিল। তাদের মধ্যে একজনকে আটক করে আবারও সেই সেলে রাখা হলো। তার নাম ছিল নবীন। নবীন খুব শক্ত মনের যুবক ছিল। সে গান গাইত, দেওয়ালে লাথি মারত। কিন্তু দ্বিতীয় রাতেই সে পরিবর্তিত হয়ে গেল। সে কোণায় বসে পড়ল আর ফিসফিস করতে লাগলো, মাইরি মাইরি, ক্ষমা কর। আমরা কিছুই বুঝতে পারলাম না। তাকে অন্য সেলে সরিয়ে নেওয়া হলো। সেখানে সে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু যখনই তাকে সেল নাম্বার 5-এর কাছাকাছি নেওয়া হতো, সে আতঙ্কে চিৎকার দিয়ে উঠত। সে বলতো, সেলের দরজায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে, লাল পাঞ্জাবি পরা, আর তাকে ইশারা করছে, ভেতরে ডাকছে। এখন আমরা কর্মকর্তারাও আতঙ্কিত হচ্ছিলাম। আমাদের এসআই সাহেব, যিনি খুবই বিজ্ঞানমনস্ক মানুষ, তিনি নিজে এক রাত সেখানে কাটানোর সিদ্ধান্ত নিলেন, সব রেকর্ড করার জন্য। তিনি একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার, একটি থার্মোমিটার এবং ক্যামেরা নিয়ে সেলের ভেতরে বসে রইলেন। দরজা বাইরে থেকে বন্ধ। আমরা বাইরে মনিটরে দেখছিলাম। প্রথম 1 ঘন্টা কিছুই না। তারপর থার্মোমিটারের রিডিং আকস্মিক 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রিতে নেমে গেল। সেলের দেয়ালে কুয়াশার মতো কিছু জমতে লাগলো। আর ভয়েস রেকর্ডারে এক মেয়ের কান্না ধরা পড়ল। বাংলায় বলছে, আমাকে বের করো, আমার নাম অনু। এবং হঠাৎ করেই আমাদের মনিটরের স্ক্রিন নিশ্ছিদ্র অন্ধকার হয়ে গেল। আমরা তড়িঘড়ি দরজা খুললাম। এসআই সাহেব জ্ঞান হারিয়ে মেঝেকে পড়ে আছেন। তার নাক দিয়ে রক্ত পড়ছে, আর তার ডান হাতের তালুতে কিছু আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে আঘাত করেছে। তার জ্ঞান ফিরলে তিনি যা বললেন তা আজও আমি ভুলতে পারি না। তিনি বললেন, তিনি একটা মেয়ে দেখেছেন, তার মুখ অর্ধেক ক্ষতবিক্ষত। সে এসে তার কানের পাশে বলেছে, আমার লাশ খুঁজে বের করো, না হলে আমি এক একে তোমাদের সবাইকে নেব। এরপর থানার ভারপ্রাপ্ত অফিসার বড় অফিসে রিপোর্ট পাঠালেন। অনুমতি নিয়ে আমরা সেল নাম্বার 5-এর দেয়াল ভাঙার সিদ্ধান্ত নিলাম। 2024 সালের জানুয়ারির একটি হিমশীত সকালে আমরা রাজমিস্ত্রিদের দিয়ে দেয়াল ভাঙানো শুরু করলাম। 3 ইঞ্চি ইট সিমেন্টের দেয়াল ভাঙার পর
আমরা দেখলাম এর পেছনে আরেকটা স্তর আছে, কাঠের তক্তা দিয়ে আটকানো। তক্তা সরাতেই এক বিকট গন্ধ বেরুলো, পচন আর পুরনো মশলার গন্ধ। আর সেখানে আমরা যা দেখলাম তা কোনো হরর মুভিতেও দেখিনি। একটি কঙ্কাল, একটি নারী কঙ্কাল জিন্না ভঙ্গিতে বসে আছে, মাথা হেট করে। তার হাড়গুলো কালো হয়ে গেছে। তার শরীরের চারপাশে কিছু ব্যক্তিগত জিনিস, একটা ভাঙা চিরুনি, একটা রূপোর নাকফুল আর একগোছা চুল এখনও কিছুটা লাল রং রয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ হলো তার হাতের হাড় দিয়ে সে মেঝেতে কিছু লিখেছিল বাংলা অক্ষরে, রাজেশ আমাকে মেরেছে। এটা ছিল চাঞ্চল্যকর। আমরা সাথে সাথে পুরনো রেকর্ড ঘাটাঘাটি শুরু করলাম। 15 বছর আগের একটি নিখোঁজ মামলার ফাইল পেলাম। অনুপমা রায় নয়, তার নাম ছিল অনুরাধা সরকার, এক কলেজ ছাত্রী, যাকে 2008 সালে অপহরণের অভিযোগে রাজেশ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সে খালাস পায়। অনুরাধা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তার বাবা মা এখনও দার্জিলিংয়েই থাকেন। আমরা তাদের ডাকলাম, তারা সেই নাকফুলটি চিনলেন। তাদের মেয়ের দেহাবশেষ মিলল 15 বছর পর। কিন্তু ঘটনা এখনই শেষ নয়, বরং শুরুর মতো। অনুরাধার দেহাবশেষ সংস্কারের পর থানায় এক নতুন রকমের অশান্তি শুরু হয়। এখন শুধু সেল নাম্বার 5 নয়, পুরো থানার করিডোরেই রাত 10টার পর পায়ের শব্দ শোনা যায়, হালকা, দ্রুত, যেন একজন মেয়ে দৌড়াচ্ছে। আমাদের ফাইল ক্যাবিনেট থেকে রাতারাতি ফাইল উধাও হয়, আর সকালে তা সেল নাম্বার 5-এর সামনে পড়ে থাকে। অনেক কর্মীর ফোনে অনুরাধা নামে একটি কন্ট্যাক্ট অটো সেভ হয়ে যায়, আর সেই নাম্বার থেকে মিস কল আসে, যেখানে শুধু একটি মেয়ের কান্না শোনা যায়। আমি নিজে এক রাত ডিউটিরত অবস্থায় টয়লেটে গিয়েছিলাম। হাত ধোয়ার সময় আয়নায় দেখলাম আমার পেছনে একজন দাঁড়িয়ে, লাল পাঞ্জাবি। আমি ফিরে তাকাতেই কেউ নেই, কিন্তু আমার সাদা শার্টের পেছনে ঠিক কাঁধের কাছে একটি লাল হাতের ছাপ দেখা গেল, যেন কেউ রক্ত মাখানো হাত দিয়ে স্পর্শ করেছে। আমি আর পারিনি, আমি চাকরি ছেড়ে দিলাম। আমার অনেক কর্মী এখনও সেখানে আছেন। তারা বলে অনুরাধার আত্মা এখন শান্ত, কিন্তু আমি জানি সে শান্ত নয়। কারণ মৃত্যুর পরের বিচার সে পেয়েছে, কিন্তু তার যে যন্ত্রণা, যে ভয় সে অনুভব করেছিল সেই সেলে, সেই দহন থামেনি। সেল নাম্বার 5-এর দেয়ালে এখনও কখনো সকালে কুচকে যাওয়া লাল রঙের দাগ দেখা যায়, ঠিক যেন রক্তের দাগ। থানার সবাই জানে, কিন্তু কেউ মুখ ফুটে বলে না। এই আমার ঘটনা। আমি জানি এটা শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু দার্জিলিংয়ের যে কাউকে জিজ্ঞেস করুন, সে শান্তি ঘরের কথা জানবে। শুধু একটা সতর্কতা, যদি কখনো দার্জিলিংয়ে সেই পুরনো থানায় যান, রাত 10টার পর সেল নাম্বার 5-এর দিকে তাকাবেন না। কারণ আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হয়তো সেই গ্রিলের ফাঁক দিয়ে আপনি একজোড়া চোখ দেখতে পাবেন, যে চোখ আপনার দিকে তাকিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। প্রণবদার ঘটনার পেছনে আমরা আমাদের গবেষণা চালিয়েছি। 2008 সালের সেই নিখোঁজ মামলার খবর স্থানীয় সংবাদপত্রের আর্কাইভে পাওয়া গেছে। এমনকি আমরা অনুরাধা সরকারের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা এই সাক্ষাৎকার দিতে রাজি হননি, শুধু এতটুকু বলেছেন মেয়ে শান্তি পেয়েছে, আর ওই থানার কথা আমাদের সামনে তুলো না। থানার বর্তমান কর্তৃপক্ষরা এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন, কিন্তু একটি অফ দ্য রেকর্ড কথোপকথনে একজন জুনিয়র অফিসার স্বীকার করেছেন রাতে থানায় একা ডিউটি দেওয়া সবচেয়ে কঠিন কাজ। শ্রোতা বন্ধুরা, আজকের দুটি ঘটনাই আমাদের দেখালো ভয় শুধু পরিত্যক্ত বাংলো বা কবরস্থানে সীমাবদ্ধ নয়। ভয় থাকতে পারে আপনার ডেস্কের ল্যাপটপে, আপনার দৈনন্দিন কাজের যন্ত্রে, আর ভয় থাকতে পারে আইন শৃঙ্খলা রক্ষার সেই স্থানেও যেখানে আমরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি। রাইহান আর প্রণবের ঘটনা কি আমাদের বিশ্বাস করতে বাধ্য করবে, নাকি আমরা এগুলিকে কল্পনা বলেই উড়িয়ে দেব? সিদ্ধান্ত আপনার। আপনাদের কেউ যদি এরকম কোনো বাস্তব, রহস্যময় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আজকের ঘটনাগুলি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার ভয় পছন্দ করে এমন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী এপিসোড মিস না করেন। কারণ আগামীকাল রাত ঠিক 10টায় আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।